চলুন সরাসরি মূল আলোচনায় প্রবেশ করি। ম্যাটেরিয়াল সায়েন্সের একদম কোর বা মৌলিক কিছু কনসেপ্ট নিয়ে আজ আমরা এই সেশনে আলোচনা করব। আমাদের হাতে যে সোর্স ম্যাটেরিয়ালটি আছে সেখানে কাস্টিং এবং মেটাল অ্যালয়ের ওপর 11টি দারুণ প্রশ্ন আর তার উত্তর দেওয়া আছে। আজকের এই বিশ্লেষণে আমরা চেষ্টা করব এই পেজের প্রতিটি প্রশ্নের উত্তর একদম ডিটেলসে ভালোভাবে বুঝে নিতে। এই যে ডকুমেন্টটি আমরা দেখছি, এখানেই সেই 11টি টেকনিক্যাল প্রশ্ন আর উত্তরের খনি লুকিয়ে আছে। ধাতু বা মেটালকে কিভাবে নির্দিষ্ট শেপ দেওয়া হয়, কিংবা একাধিক ধাতু কিভাবে মিক্স করে একদম নতুন কিছু তৈরি করা হয়, তার বেসিক কিন্তু এই প্রশ্নগুলোর ভেতরেই আছে। আমরা প্রতিটি প্রশ্নের একদম গভীরে যাব। পুরো পেজের তথ্যগুলোকে সহজে হজম করার জন্য আমরা একে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। 1. কাস্টিংয়ের মূলনীতি। 2. আয়রন এবং অ্যালোয়িং কনসেপ্ট। 3. অ্যালয় স্টিল এবং এর শ্রেণীবিভাগ। আর 4 নম্বরে থাকছে স্টেনলেস এবং হাই স্পিড স্টিল। তো প্রথমেই শুরু করা যাক আমাদের 1 নম্বর সেকশন, কাস্টিংয়ের মূল নীতি, যেখানে থাকছে ছাঁচ তৈরির বেসিক্স ও উপকরণ নিয়ে আলোচনা। আমাদের ডকুমেন্টের একেবারে প্রথম প্রশ্নটাই হলো প্যাটার্ন কাকে বলে। ম্যানুফ্যাকচারিং প্রসেসে এই প্যাটার্নের কনসেপ্টটা কিন্তু চরম লেভেলের গুরুত্বপূর্ণ। সহজ কথায় বললে, প্যাটার্ন হলো একটা মাস্টার টেমপ্লেট বা মডেল। ধরা যাক আমরা একটা মেটালের পার্ট বানাতে চাই। এখন গলিত বা লিকুইড ধাতুটা কোথায় ঢালব? ভেজা বালির ভেতর ঠিক যে আকারের একটা গর্ত বা ক্যাভিটি আমাদের দরকার, সেই হুবহু ছাপটা তৈরি করতেই এই প্যাটার্নটা ব্যবহার করা হয়। এর ভেতর ধাতু ঢেলে দিলেই চূড়ান্ত জিনিসটা পেয়ে যায় আমরা। এরপর 2 আর 3 নম্বর প্রশ্নে স্যান্ড অ্যাডিটিভস আর স্যান্ড বাইন্ডারের মধ্যে খুব ইন্টারেস্টিং একটা পার্থক্য দেখানো হয়েছে। ব্যাপারটা অনেকটা বিল্ডিং বানানোর মতো। অ্যাডিটিভস হলো বালিতে মেশানো এমন কিছু এক্সট্রা মেটেরিয়াল যা শুধু ছাঁচের কোয়ালিটি বাড়ায়, কিন্তু এরা বালিকে জোড়া লাগায় না। অন্যদিকে বাইন্ডার হলো আঠা বা সিমেন্টের মতো। এর কাজই হলো বালির কণাগুলোকে শক্ত করে একসাথে বাইন্ড করা বা জমাট বাঁধতে সাহায্য করা, যাতে গলিত ধাতু ঢালার সময় ছাঁচটা হুড়মুড় করে ভেঙে না পড়ে। এবার চলে যাচ্ছি 2 নম্বর সেকশনে, আয়রন এবং অ্যালোয়িং কনসেপ্ট, যার মূল ফোকাস হচ্ছে কার্বনের পরিমাণ এবং ধাতু মিশ্রণ। 4 নম্বর প্রশ্নটা বেশ কৌতূহলোদ্দীপক। হোয়াইট কাস্ট আয়রন বা সাদা ঢালাই লোহা নামটা তো আমরা অনেকেই শুনেছি, কিন্তু এটা আসলেই সাদা দেখাই কেন? সবচেয়ে মজার ব্যাপার হলো, এই সাদা রংটা কিন্তু কোনো রং বা পেন্টিংয়ের কারণে আসে না। এর পেছনের আসল কারিগর হলো কেমিস্ট্রি। এই লোহাতে কার্বনের পরিমাণ বেশ কম থাকে, আর যেটুকু কার্বন থাকে সেটা নর্মাল গ্রাফাইট হিসাবে থাকে না, বরং লোহার সাথে মিলে আয়রন কার্বাইড বা F3C নামের একটা স্পেশাল যৌগ তৈরি করে। আর ঠিক এই যৌগটার কারণেই পুরো মেটালটাকে সাদা দেখায়। সাদা ঢালাই লোহার রহস্য তো জানা হলো। এবার 5 নম্বর প্রশ্নে আসা যাক, মাইল্ড স্টিল বা মৃদু ইস্পাত জিনিসটা আসলে কি? মাইল্ড স্টিল চেনার সবচেয়ে পারফেক্ট উপায় হলো এর কার্বন পার্সেন্টেজ মাপা। যে স্টিলের ভেতর ঠিক 0.15% থেকে শুরু করে 0.30% পর্যন্ত কার্বন থাকে, অফিসিয়ালি সেটাই হলো মাইল্ড স্টিল। কার্বনের এই পরিমাণটা শুনতে খুব সামান্য মনে হলেও স্টিলের স্ট্রাকচারে এটা বিশাল ইম্প্যাক্ট ফেলে। এরপর 6 নম্বর প্রশ্নে আমরা মেটালার্জির সবচেয়ে গেম চেঞ্জিং একটা প্রসেসে ঢুকছি, আর সেটা হলো সংকরীকরণ বা অ্যালয়িং। সাধারণ ধাতুকে সুপার পাওয়ার দেওয়ার ম্যাজিকই হলো এই অ্যালয়িং। এই ম্যাজিকটা কিন্তু এমনি এমনি হয় না, এর স্পেসিফিক কিছু ধাপ আছে। প্রথমত 2 বা তার চেয়ে বেশি ধাতুকে একদম নির্দিষ্ট একটা অনুপাতে মেশাতে হবে। এরপর একটা স্পেশাল চুল্লিতে দরকার মতো তাপ আর চাপ দিতে হবে। এই পুরো প্রসেসটা ঠিকঠাক কমপ্লিট হলেই আমরা পেয়ে যাই আমাদের চূড়ান্ত সংকর ধাতু বা অ্যালয়। 3 নম্বর সেকশনের টপিক হল অ্যালয় স্টিল এবং এর শ্রেণীবিভাগ। এখানে আমরা শতকরার ভিত্তিতে এদের বিভাজনটা দেখব। ডকুমেন্টের 7 নম্বর প্রশ্নটা একটা খুব ইম্পর্ট্যান্ট বাউন্ডারি লাইন সেট করে দেয়। প্রশ্নটা হলো, অ্যালয় স্টিল বা সংকর ইস্পাতকে মূলত কয়টা ভাগে ভাগ করা যায়? এখানে আসল ম্যাজিক নাম্বারটা হলো 8%। ইস্পাতের ভেতর যেসব এক্সট্রা অ্যালয় উপাদান মেশানো হয় তার টোটাল পরিমাণ যদি 8%-এর নিচে থাকে, তবে সেটা লো অ্যালয় স্টিল। আর এই পরিমাণটা যদি 8% ক্রস করে যায়, ব্যাস, তখন সেটা অফিসিয়ালি হাই অ্যালয় স্টিল হয়ে যায়। একদম সিম্পল হিসাব। এবার আমাদের শেষ সেকশন 4, স্টেইনলেস এবং হাই স্পিড স্টিল। এখানে মরিচারোধী এবং অতি দ্রুত কাটার ক্ষমতা সম্পন্ন মেটেল নিয়ে কথা হবে। আমাদের সোর্স ডকুমেন্টের 8, 9 এবং 10 নম্বর প্রশ্নগুলো ঘুরে ফিরে একটা জিনিস নিয়েই, স্টেইনলেস স্টিল। এর উপাদান আর সেই অবিশ্বাস্য মরিচারোধী ক্ষমতাটা আসলে কোথা থেকে আসে? স্টেইনলেস স্টিলের ভেতরের রেসিপিটা দেখলে অবাক হতে হয়। বেস মেটাল হিসেবে লোহা তো থাকছেই, এর সাথে কার্বন, ম্যাঙ্গানিজ আর সিলিকনের মতো স্ট্রাকচারাল উপাদানও মেশানো হয়।
কিন্তু এর আসল জাদুকরী উপাদান হল নিকেল আর ক্রোমিয়াম। এই দুটো জিনিস স্পেশালি মেশানোর কারণেই কিন্তু ইস্পাকে কখনো মরিচা ধরে না, বছরের পর বছর একদম চকচকে থাকে। চলে এলাম পেজের একেবারে শেষ প্রশ্নে। 11 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, হাই স্পিড ইস্পাত বা হাই স্পিড স্টিল বানাতে মূল কি সংকর উপাদান লাগে? হাই স্পিড স্টিল বানাতে টাংস্টেন, ভ্যানেডিয়াম আর ক্রোমিয়াম, এই তিনটে জিনিস একদম মাস্ট। বিশেষ করে টাংস্টেন হলো এখানকার মেইন হিরো। এই টাংস্টেন থাকার কারণেই মেটাল কাটা টুলগুলো অতিরিক্ত ঘর্ষণে একদম টকটকে লাল হয়ে যাওয়ার মতো গরম হয়ে গেলেও তাদের ধার বা কাটার ক্ষমতা এক বিন্দুও কমে না। স্টেইনলেস স্টিল বা হাই স্পিড স্টিল কতটা শক্তিশালী তা তো আমরা দেখলামই। একবার ভাবলে অবাক হতে হয়, অ্যালয়িং বা ধাতু সংকরীকরণ করার এই টেকনোলজি যদি আমাদের জানা না থাকত, তাহলে আজকের এই আধুনিক পৃথিবীটা দেখতে কেমন হতো? বড় বড় বিল্ডিং, উড়োজাহাজ থেকে শুরু করে নিত্যদিনের অনেক প্রযুক্তি কিন্তু মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যেত। মেটালার্জির এই অসাধারণ দুনিয়ার আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। নতুন কিছু শেখার এই আগ্রহ সবসময় বজায় থাকুক।